मैप पे देख लो, मैप पे देखो, पीछे इधर गंगाराम है, नजदीक देखो यार। इसको दिक्कत ज्यादा हो रही है। अभी बहुत सारे लोगों को अलग अलग गाड़ियों में भर के ले गए, हमें नहीं बताया कहाँ ले जा रहे हैं। तो बताए मीडिया वालों को, जो हमारे साथ मीडिया के लोग थे, उनके फोन छीन लिए गए हैं, उनको अलग से गाड़ियों में बिठा करके ले गए और इतनी बदतमीजी के साथ, लात मुक्का के साथ लोगों को मार रहे हैं, लड़कियों के साथ बदतमीजी कर रहे हैं। हमारे पास वीडियो है। यहाँ पे हमारे साथियों को, स्टूडेंट्स को, निहत्थे स्टूडेंट्स को मुक्का और गाली दे के मार रहे थे। लग रहा था नफरत कितना करते हैं ये। इस पूरे साथियों, आज सुबह प्रोटेस्ट था दिन में, और दिन में प्रोटेस्ट के बाद से इन लोगों ने अभी तक घंटों हम लोगों को यहाँ पे बिठा के रखा, और अभी 1:05 में यहाँ पे ये रिलीज कर रहे हैं। और जिस तरह से दिल्ली पुलिस ने प्रोटेस्टर्स जो प्रोटेस्ट कर रहे थे, उसके अलावा कई फ्रीलांस मीडिया के लोग वहाँ पे थे, उनको टारगेट करके उनको पीटा, उनके कैमरे छीने, उनके कैमरे का मेमोरी कार्ड अभी तक उनको नहीं दिया, उनका डेटा उनको नहीं दिया है। यहाँ बिठाने के बाद मतलब यहाँ पे बुला के इंटरोगेशन किया जा रहा है, डिटेल्स मांगे जा रहे हैं। मतलब हम लोगों ने एक पीसफुल प्रोटेस्ट ही तो किया वहाँ पे। यहाँ हमें थाने में रख करके, यहाँ आईबी आ रही है, सीआईडी आ रही है, सीबीआई आ रही है, ये सारे लोग आकर के हमसे ये पूछताछ कर रहे हैं कि हमने इजराइल का झंडा क्यों जलाया। दिल्ली पुलिस ने ये दिखा दिया है कि वो किस तरीके से आज फांसीवादी मोदी सरकार और इजराइल के इशारे पर काम कर रही है। ইনকলাব জিন্দাবাদ। এই হচ্ছে বদলে যাওয়া দিল্লির ছবি। দিল্লিতে ডবল ইঞ্জিন সরকার হওয়ার পর সেকুনি মাকুনিগুলোকে ঠিক এইভাবেই সেঁকা হচ্ছে। কি হয়েছে ঘটনা? আপনারা জানেন যে দিল্লিতে যে পুলিশ আছে, সেই পুলিশ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। এতদিন অমিত শাহ সেটা সামলাচ্ছিলেন, কিন্তু মুশকিল হচ্ছে এতদিন সেখানে রাজ্য সরকার অন্য দলের ছিল, আম আদমি পার্টি, যারা বেসিক্যালি এই সব টুকরে টুকরে গ্যাংকে পিছন থেকে স্পন্সর করে সাপোর্ট করে। ফলে ধর্নার নামে এই অসভ্যতা, এই শয়তানি এরা করে যেত, এবং যেহেতু প্রশাসনিক তাদের পারমিশন রয়েছে, পুলিশ চাইলেও কিন্তু এদেরকে খুব একটা বেশি কিছু করতে পারতো না। কিন্তু এখন সেই সব কিছু নেই। তার ফলে যখনই এই টুকরে টুকরে গ্যাং রাস্তায় নেমেছে, আবারও দেশের স্বার্থে দেশের স্বার্থ বিঘ্নিত করতে চাইছে, দেশের যারা বন্ধু শক্তি তাদেরকে অপদস্থ করতে চাইছে, তাদের বিরুদ্ধে এজেন্ডা খাড়া করতে চাইছে, এবং যারা পৃথিবীর জন্য সোজা কথায় শয়তান, পৃথিবীর ক্ষতিকারক, তাদের সাপোর্টে দাঁড়িয়েছে, তখন ঠিক এইভাবেই দিল্লি পুলিশ অ্যাকশন নিয়েছে। এবং সব থেকে বড় কথা, শুধু দিল্লি পুলিশ নয়, সেখানে সিবিআই থেকে আরম্ভ করে যত সংস্থা আছে, সিআইডি থেকে আরম্ভ করে সবাই ঢুকে গেছে। এবং একটাই শুধু প্রশ্ন হচ্ছে যে তুমি ইসরায়েলের পতাকা পুড়িয়েছো কেন, ইসরায়েলের পতাকা পুড়িয়েছো কেন জিজ্ঞেস করেনি। আসল জিজ্ঞেস করছে এই ফান্ডিংটা কোথা থেকে আসছে। মেন খেলাটা তো এইখানেই হয়। দেখুন, ওই জওহরলাল নেহরু ইউনিভার্সিটি বলুন, জেএনইউ ফেনু যা কিছু ওখানে আছে না, সব এই মাকড়া দখল করে বসে আছে। এবং এদের একটাই যেটা হচ্ছে, সেটা হচ্ছে বিদেশি শক্তি এদেরকে ফান্ডিং করে যায়, এবং সেই ফান্ডিং পাওয়ার পরে এরা ভারত বিরোধী এজেন্ডা করে। আপনারা বলবেন ভারত বিরোধী এজেন্ডা কেন? প্যালেস্তাইনকে ফ্রি করার কথা বলছে, গাজা নিয়ে কথা বলছে, তার সঙ্গে ভারতের স্বার্থ কোথায় হচ্ছে? ভারতের স্বার্থ তো অবভিয়াসলি হচ্ছে এই গাজা স্ট্রিপে কারা আছে, সন্ত্রাসবাদীরা আছে। তারা তাদের ওয়ান পয়েন্ট এজেন্ডা হচ্ছে যে তারা যে করে হোক ইসরায়েলকে ধ্বংস করে দেবে। এবং এই গাজাতে যারা আছে, প্যালেস্তাইনের যে অংশ আছে, প্যালেস্তাইনের অংশও কিন্তু এই গাজা স্ট্রিপের লোকেদের আর তাদের বন্ধু মনে করে না। মনে করে এরা যেটা করছে এটা হচ্ছে আতঙ্কবাদের একদম চূড়ান্ত। সুতরাং এই গাজা স্ট্রিপের জন্য প্যালেস্তাইনের ইটসেলফ কোনো সহানুভূতি নেই, আর এরা সেই গাজা স্ট্রিপ আর প্যালেস্তাইনকে মিশিয়ে দিচ্ছে। মিশিয়ে কার বিরুদ্ধে কথা বলছে? ইসরায়েলের বিরুদ্ধে। কোন ইসরায়েলের বিরুদ্ধে? যে ইসরায়েল টেকনোলজিক্যাল জিনিস বলুন, যুদ্ধের অস্ত্র বলুন, বিভিন্ন রকম স্ট্র্যাটেজি বলুন, সমস্ত কিছুকে ভারতের পাশে দাঁড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কথা বলছে। এই ইসরায়েলের বিরুদ্ধে ভারতকে নাকি যুদ্ধ ঘোষণা করতে হবে, এই ইসরায়েলের বিরুদ্ধে ভারতকে নাকি কথা বলতে হবে, আর প্যালেস্তাইনকে ফ্রি করতে হবে। আচ্ছা, প্যালেস্তাইন ফ্রি হলো কি হলো না, তাতে ভারতবর্ষের কি এসে গেল? ইসরায়েল যদি আজকে ভারতের পাশ থেকে সরে যায়, তাহলে বিশ্ব শক্তির যে ইকুয়েশন হয়েছে, সেখানে ভারতের রীতিমতো ক্ষতি হবে। আমি অত দূরে যাচ্ছি না। এই যে এই মাকুনিগুলো নেমে এত বড় বড় ফুটানি করছে এখানে, যে প্যালেস্তাইনে যা হচ্ছে সহ্য করা যায় না, সেখানে ভারতবর্ষের ঘর থেকে বেরোবে। হ্যাঁ, ভারতবর্ষের ঘর থেকে বেরোবে, সেই জন্য তো সব জায়গায় শূন্য হয়ে যাচ্ছিস তোরা।
কোন এজেন্ডাতে কথা বলতে হয় সেটাই জানিস না। তো যাই হোক, এবার যখন পেহেলগাঁওয়ে জঙ্গি অ্যাটাক হলো, টেররিস্টরা এলো পাকিস্তান থেকে, এবং সেই জায়গায় এই দেশের মানুষ, আমাদের সহনাগরিক, তাদের ধর্ম পরিচয় বেছে বেছে তোমরা কলমা পড়তে পারো কিনা, তোমরা হিন্দু কিনা, এই পরিচয় জেনে জেনে তাদের গোপন অঙ্গ দেখে বিচার করে এরা হিন্দু কিনা খুন করে গেল, হত্যা করে গেল। তখন এই মাকুনিগুলো, এই সেকুনিগুলো কোথায় ছিল? একটা কোনো প্রোটেস্ট এদের দেখেছেন? প্রতিবাদ করেছে পাকিস্তানের নামে যে পাকিস্তান আমার ভারতে ঢুকে আমার একজন ভারতীয় সহনাগরিককে তুমি হত্যা করে গেলে কেন? তার মানে আলটিমেটলি এরা হচ্ছে ওই যেখানে যেখানে টেরর তৈরি হচ্ছে তাদের সাপোর্টে কথা বলে। এবার মুখোশটা কিসের পড়ে আছে? মুখোশটা পড়ে আছে এরা নাকি সব ছাত্রছাত্রী। তো ছাত্রছাত্রী তো পড়াশোনা কর না ভাই, দেশের কথা বল না। এখানে প্যালেস্টাইনকে ফ্রি করো, গাজাকে ফ্রি করো, কোন এজেন্ডা নিয়ে কথা বলছে? এগুলো সবগুলোই হচ্ছে চাইনিজ স্পন্সর্ড। এবং এতদিন ধরে এই জায়গাটাই দেখানো হতো এরাই সব আবার ইন্টেলেকচুয়াল হবে, এরাই পরবর্তীকালে সব লেখিকা হবে, এরাই পরবর্তীকালে আবার ওই সব ইউনিভার্সিটিতে চাকরি পাবে এবং পরবর্তী প্রজন্মের ব্রেন ওয়াশ করবে। এটাই দিনের পর দিন চলে। সেই জন্য আপনাদের মনে আছে যখন ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, অপারেশন সিঁদুর চলছে, তখন একটা ভিডিও দেখিয়েছিলাম যে পাকিস্তানের টিভি আছে, পাকিস্তানের টিভি চ্যানেলে সেখানে স্পেশালিস্টরা বসে আলোচনা করছে এবং সেখানে বলছে আমাদের কোনো রকম কোনো চিন্তা নেই, ভারতবর্ষের মধ্যেই আমাদের সমর্থনকারী প্রচুর লোক আছে। এবং সেখানেই প্রথম নামটা নিচে অরুন্ধতী রায়। কারা? সব এইগুলোই, এরাই পরবর্তীকালে এক একটা সব অরুন্ধতী রায় হবে। এবং তারপর রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক দল, বিভিন্ন লোকের কথা বলেছে। দেখুন, এদের স্লোগান থেকে আরম্ভ করে সব এজেন্ডাগুলো সেই এক জায়গায় গিয়ে মিশছে। আর এতদিন ধরে এটা করে এরা দেখছে বেশ ভালো ফান্ডিং আসছে। এদের চেহারা, এদের পোশাক আশাক সবকিছু দেখুন, ফান্ডিং যে আসছে ভালো রকম, এইসব জায়গা থেকেই স্পষ্ট হয়ে বুঝে যাবে। এবং কোনো সময় ভারতের পক্ষে, ভারতের ভালো হচ্ছে এরকম কোনো এজেন্ডা নিয়ে এদেরকে কোনো প্রতিবাদ, কোনো ভালো কাজ করা কোনোদিন দেখবেন না। এদের কথা হচ্ছে ওই প্যালেস্তাইনে কি হচ্ছে, গাজাতে কেন করছে। আরে ভাই, তোমাদের যদি এত কিছুই থাকে এক কাজ করো না, ভারত সরকারের কাছে আবেদন যাও যে গাজাতে যেটা হচ্ছে, প্যালেস্তাইনে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে, আমরা ওদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই, আমাদের ফ্লাইটে করে পাঠিয়ে দাও, আমরা গাজার মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। আছে সেই জিনিস? না। আসলে ভারতের ভেতরে থেকে গন্ডগোলটা লাগিয়ে দেওয়া, মানুষকে ভুল পথে পরিচালিত করা, এটাই হচ্ছে এদের এক এবং একমাত্র এজেন্ডা। যাই হোক, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এবার প্রশ্নটা ছিল এরা এই বারটা এত বার ছিল কেন, এদেরকে সেই জায়গাটায় যেতে দেওয়া হচ্ছিল কেন? তার কারণ হচ্ছে এর পিছনেও হিডেন পলিটিক্যাল এজেন্ডা ছিল এবং সেইটাকে কিছুতেই অ্যাটাক করা যাচ্ছিল না, সেটাকে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছিল না। কিন্তু এখন ওই দিল্লিতে যেহেতু ডাবল ইঞ্জিন সরকার হয়ে গেছে, এবং দিল্লিতে এটা বেশি হয় তার কারণ হচ্ছে দিল্লি ভারতের রাজধানী, প্রায় সমস্ত দেশের যে যে হাউসগুলো রয়েছে সেগুলো ওখানেই রয়েছে। ফলে এই প্রোটেস্ট করলে এরা ইন্টারন্যাশনালি হবে এবং ভারতের জায়গাটা সেখানে খারাপ হবে। আজকে এরা ইসরায়েলের পতাকা পুড়িয়ে দিচ্ছে ইসরায়েলের কনসুলেটের সামনে গিয়ে, তাহলে ইসরায়েলে কি বার্তা যাচ্ছে? ভারতে দেখো এরকম জিনিস চলছে, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হবে। আর ভারত ইসরায়েল সম্পর্ক যদি খারাপ হয়ে যায় কার লাভটা হবে? চীনের লাভ হবে। কার লাভ হবে? পাকিস্তানের লাভ হবে। তাহলে এরা চীন পাকিস্তানের এজেন্ডা নিয়ে কথা বলছে না। এবার এই জিনিসটা এদেরকে দিয়ে করানো হতো, এদের যে ফান্ডিংটা আসতো, এবার ইডি, সিবিআই, সিআইডি, এনআইএ সবাই ওখানে ঢুকে গেছে। ঢুকে গিয়ে একটাই জিনিস করছে যে তোমাদের ফান্ডিং এর জায়গাটা বার করো। মধুটা তো ওইখান থেকে আসে, ওই ফান্ডিং কোথা থেকে আসে সবটা বার করো। বিদেশি ফান্ডিং থেকে আরম্ভ করে এনজিওর নাম করে টাকা আসবে আর সেখানে ভারত বিরোধী কার্যকলাপ চালাবে, ওই জিনিস চলবে না। কেন প্যালেস্তাইনের পতাকা নিয়ে এই জিনিস করবে না? ভারতের পতাকা কোথায়? একটা কারোর কাছে ভারতের পতাকা নেই। প্যালেস্তাইনের জন্য এত বুক ফেটে যাচ্ছে এদের, ইসরায়েলের পতাকা পোড়াচ্ছে। বললাম তো, এদের যদি এতই প্রোটেস্ট করার ইচ্ছা হয় চলে যাক গাজাতে, গাজাতে গিয়ে বসে থাকুক, আমরা এইখান থেকে প্রোটেস্ট করছি। আর অভিনয় দেখুন, একদম অস্কার উইনিং অভিনয়, অস্কার উইনিং অভিনয় করছে। কিন্তু এই অভিনয় করে এবার রেয়াত পাওয়া যাবে না। সত্যিই দেশকে যদি সুরক্ষিত করতে হয়, এবং অপারেশন সিঁদুরের পর সেটা কিন্তু একদম নিশ্চিত হয়ে গেছে যে ভারতের শত্রু ভারতের বাইরে যত না আছে, ভারতের মধ্যে তার থেকে বেশি আছে। এই সেকুনি মাকুনিগুলি হচ্ছে সব থেকে বড় শত্রু। আর তাই এবার ঠিক জায়গাতে ঘা দিয়েছে অমিত শাহের দপ্তর, এবার ঠিক জায়গাতে ঘা দিয়েছে নরেন্দ্র মোদীর দপ্তর। আর সেই জন্যই এবার এদের ভয়, আতঙ্ক গ্রাস করতে শুরু করেছে। কেন এখানে সিবিআই ঢুকছে, কেন এখানে এনআইএ ঢুকছে, কেন এখানে সিআইডি ঢুকছে, এই নিয়ে প্রশ্ন হচ্ছে। ভাই, যদি কোনো 2 নম্বরই কাজ করে না থাকো, যে খুশি ঢুকুন না, কি ভয় আছে? আমাদেরও তো পুলিশ এসে অনেক হ্যারাস করে, আমাদের কাজ করা করতে পারে। তার কারণ
আমরা জানি আদালতে যাব, আদালতে সুবিচার পাবো এবং সেখানে গিয়ে কিচ্ছু পাবে না আমাদের নামে। সেই জন্য বুক ফুলিয়ে কথা বলতে পারি। পুলিশ এসে হ্যারাস করবে, জিনিসপত্র নিয়ে চলে যাবে, বাড়ির লোককে ভয় দেখাবে, আমার মেন্টালিটি ভেঙে দিতে যাবে, কিন্তু দিনের শেষে লড়াইটা তো হবে আদালতে, আর সেখানে গিয়ে প্রমাণ করে কোনো জিনিস পুলিশ পাবে না। তো এদের ক্ষেত্রেও তো একই জিনিস হবে, যদি তোমাদের হ্যারাসই করে তো ভয় পাওয়ার কি আছে, চলে যাও আদালতে, গিয়ে বলো এখানে ইডি সিবিআই কেন ঢুকছে, আদালত বাকি অ্যান্সারটা তোমাদেরকে বুঝিয়ে দেবে। তো মেন জায়গা যেটা দাঁড়াচ্ছে, এতদিন ওরা পেয়ে এসছে না বিভিন্ন রাজনৈতিক দলের সাপোর্ট, তো ভেবেছিল সেই একই জিনিস থাকবে এবং এই ছাত্রছাত্রীর মুখোশ পরে নেমে এখানে ভারত বিরোধী কার্যকলাপ করব, আর চুপচাপ সেটা অমিত শাহের দপ্তর মেনে নেবে, চুপচাপ সেটা ভারত সরকার মেনে নেবে। দিন যে আর সেটা নেই, দিন যে বদলে গেছে এবং যে জায়গায় যে ডোজ দেওয়ার কথা সেটাই যে দেওয়া হবে, সেইটা এই প্রোটেস্ট করতে গিয়ে কালকে এরা হারে হারে বুঝে গেছে। কি বলবেন টুকরে টুকরে গ্যাংয়ের এই করুণ আর্তনাদ নিয়ে? দিল্লি পুলিশের ডবল ইঞ্জিন সরকার হয়ে যাওয়ার পর হাত খুলে গেছে তাদের অ্যাকশন নিয়ে, এখানে সিবিআই এনআইএ সিআইডি ঢুকে যাওয়ার পর এদের আতঙ্ক নিয়ে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, বেরোতে আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।